ভালো আছো। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে উদ্ভিদ বিজ্ঞানের চতুর্থ ক্লাস দেখব। চতুর্থ ক্লাসে আমরা শৈবাল ও ছত্রাক থেকে শৈবাল অংশে আলোচনা করব। আমরা তৃতীয় ক্লাসে শৈবাল স্টার্ট করেছিলাম। আমরা এই শৈবাল থেকে আমরা পরবর্তী অংশটা এখন দেখব। আমরা এখন দেখব ইউলোথ্রিক্সের জনন, অর্থাৎ শৈবালের জনন। শৈবালের জননকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অঙ্গজ জনন, অর্থাৎ শৈবালের জনন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অঙ্গজ জনন, একটি অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। অর্থাৎ শৈবালের জননকে বা ইউলোথ্রিক্সের জননকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তো অঙ্গজ জনন আসি আমরা। অঙ্গজ জনন হচ্ছে শৈবালের দেহ, যেমন আমরা ইউলোথ্রিক্সের দেহ কোনো অংশ কেটে গেল বা ভেঙে গেল, এটা আরেক জায়গায় মাটিতে পড়ে সেখান থেকে বা পানিতে পড়ে বা জৈব বস্তুতে পড়ে সেখান থেকে আবার নতুন করে শৈবাল সৃষ্টি হবে, সেটাকে বলা হয় অঙ্গজ জনন। অর্থাৎ দেহের কোনো অংশ ভেঙে গিয়ে আবার নতুন করে সৃষ্টি হওয়া, সেটাকে বলি আমরা অঙ্গজ জনন। আর একটা হচ্ছে অযৌন জনন। এখন আমরা দেখব হচ্ছে অযৌন জনন। তো অযৌন জননের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা চিত্র আঁকবো, চিত্রটা একটু ফলো করি। প্রথমে আমরা একটা ইউলোথ্রিক্স আঁকছি। এটা হচ্ছে একটা ইউলোথ্রিক্স। আমি এর অল্প একটু অংশ মুছে দিচ্ছি, কারণ ইউলোথ্রিক্সের বৃদ্ধিটা হচ্ছে অসীম। নিচে আমরা হোল ফার্স্ট দিচ্ছি, এরপরে আমরা কিছু কোষ দিয়ে দিচ্ছি। এখানে আমরা জানি যে ইউলোথ্রিক্স অসংখ্য কোষ দ্বারা গঠিত। আমরা একটা ইউলোথ্রিক্সের চিত্র আঁকলাম। আমরা ইউলোথ্রিক্সের প্রতিটা কোষ, আমাদের কোষগুলা গঠন হচ্ছে এরকম। আমরা গত ক্লাসে দেখিয়েছি যে প্রতিটা কোষের গঠন হচ্ছে, এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকবে এবং এই পাশে আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে। অর্থাৎ আমাদের একটা কোষের গঠন হচ্ছে এরকম, প্রত্যেকটা কোষেই এরকম হবে। আমরা প্রত্যেকটা কোষ এভাবে না এঁকে আমরা জাস্ট একটা কোষ এভাবে দেখিয়ে দিয়েছি। আর আমরা একটা কোষ, আমি এই অংশটা মুছে দিলাম। একটা কোষ এখান থেকে বেসিকল বের হয়ে আসবে। অর্থাৎ আমরা জানি যে ইউলোথ্রিক্সের এই কোষের মধ্যে মিউসিস ঘটবে। অর্থাৎ মিউসিস ঘটলে এর যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজমটা বিভাজিত হয়ে চারটা অংশে বিভক্ত হবে। অর্থাৎ আমরা এই যে কোষটা আছে, সেই কোষটাকে তখন আমরা বলবো স্পোরেঞ্জিয়াম। অর্থাৎ এর মধ্যে স্পোর অবস্থান করে, তাই এটাকে আমরা স্পোরেঞ্জিয়াম বলা হয়। তো আর এর মধ্যে জুস্পোর থাকে, তাই এটাকে আমরা জুস্পোরেঞ্জিয়ামও বলতে পারি। তাহলে এটা একটা জুস্পোরেঞ্জিয়াম। এই জুস্পোরেঞ্জিয়ামের মধ্যে 4টা, 12টা, 16টা, এরকম 32টা স্পোর থাকতে পারে। অর্থাৎ 1 হতে 32টা স্পোর এর মধ্যে থাকতে পারে। অর্থাৎ এই স্পোরগুলা, এই যে জুস্পোরেঞ্জিয়াম, সেটা মাইটোসিস প্রক্রিয়া, মিউসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বা বিভাজিত হয়ে এই জুস্পোরগুলা তৈরি করবে। আমরা এখানে জুস্পোর রাখতেছি। জুস্পোরটা অনেকটা নাশপাতি আকৃতির, এটাকে আমরা নাশপাতি বলতে পারি। এবং এর মধ্যে 4টা করে ফ্লাজেলা থাকবে, এর মধ্যে 4টা করে ফ্লাজেলা থাকবে। প্রত্যেকটা জুস্পোরেঞ্জিয়ামের মধ্যে 4টা করে ফ্লাজেলা আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের জুস্পোরেঞ্জিয়াম। এখানে জুস্পোর, এই জুস্পোরগুলা এখানে অবস্থান করে, অর্থাৎ যে কোষে অবস্থান করে সেটাকে বলা হয় জুস্পোরেঞ্জিয়াম। তাহলে এই জুস্পোরেঞ্জিয়াম থেকে 1 হতে 32টি জুস্পোর সৃষ্টি হতে পারে। তো এগুলো হচ্ছে জুস্পোর। আর এই যে রেখাটা, সেটা হচ্ছে বেসিকল, অর্থাৎ বেসিকল দিয়ে জুস্পোরগুলা বের হয়ে আসে। এবং এই জুস্পোরগুলা মাটিতে অথবা জৈব বস্তুতে বা উদ্ভিদ দেহে পড়ে সেটা কি হয়, অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়ার সময় যে স্পোরটা আমাকে উল্টায় দেওয়া হয়েছে, উল্টিয়ে দিলাম, যে স্পোরটা উল্টে গেছে। আচ্ছা, যে স্পোরটা কি হবে, অঙ্কুরিত হবে। আমি একটু মুছে আবার ঠিক করে নিচ্ছি। যে স্পোরটা এখানে পড়ে অঙ্কুরিত হবে, এই যে স্পোরটা এখানে কি হবে, অঙ্কুরিত হবে। অর্থাৎ মাটিতে, জৈব বস্তুতে বা কোনো মাধ্যমে পড়ে সেটা কি হবে, অঙ্কুরিত হবে। যখন এটা অঙ্কুরিত হবে, তখন এর উপরে প্রান্ত হতে একটু একটু করে বৃদ্ধি প্রাপ্ত হবে। আমি একটু দেখে নিচ্ছি।
এর উপর অংশটা একটু বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এই অংশটাকে আমি একটু কালো করে দিলাম বইয়ের মতো করে। এই অংশটা নতুন বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ একটা জুস স্পোর থেকে অঙ্কুরিত হয়ে নতুন আমাদের ইউলোথ্রিক্স সৃষ্টি হবে। পরবর্তী ধাপে এটা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হলো। পরবর্তী ধাপে এটা আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হলো। আমি আবার চিত্রটা এঁকে দিচ্ছি। পরবর্তী ধাপে এখানে একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হচ্ছে এবং এক সময় কি হবে, এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা তরুণ ইউলোথ্রিক্স গঠন করবে। তরুণ মানে নতুন, নতুন একটা ইউলোথ্রিক্স গঠন হয়ে গেছে। নতুন একটা ইউলোথ্রিক্স গঠন হয়ে গেছে। আমি এর মধ্যে একটা কোষ এঁকে দেখাচ্ছি, সবগুলা কোষ না, প্রত্যেকটা কোষে এরকম হবে। তো এটাকে নতুন সৃষ্টি হয়ে গেছে এবং এটা থেকে আবার এই আমাদের পূর্ণাঙ্গ একটা ইউলোথ্রিক্স সৃষ্টি হবে। তাহলে এই চিত্রটার নাম হচ্ছে ইউলোথ্রিক্স। আমি এটার নাম লিখতেছি পূর্ণাঙ্গ ইউলোথ্রিক্স, আর এটার নাম হচ্ছে জুসপার। এটাকে বলে বেসিকল। আমি নিচে লিখতেছি বেসিকল, বেসিকল লেবেলিং করতেছি। এটাকে বলা হয় জুসপোর। জুসপোর, জুসপোরগুলা অঙ্কুরিত হচ্ছে, তাই এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। এই চিত্রটার নাম দিব অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম অঙ্কুরিত হয়ে আমাদের কি হচ্ছে, নতুন একটা ফিলামেন্ট তৈরি হয়েছে, তাই এটার নাম দিব নতুন ফিলামেন্ট। নতুন ফিলামেন্ট, ফিলামেন্ট, নতুন ফিলামেন্ট। আমাদের মধ্যবর্তী দশাগুলোর নাম না দিলেও চলবে, আর অবশ্যই চিত্রের নিচে চিত্রের নাম দিব। চিত্রটা হচ্ছে যে ইউলোথ্রিক্সের অজনজনন। ইউলোথ্রিক্স এর অজনজনন, অজনজনন বা প্রজনন। ইউলোথ্রিক্সের অজনজনন বা প্রজনন, অর্থাৎ আমাদের এই চিত্রটা আঁকতে হবে এবং একে আমরা বর্ণনা দিলে মোটামুটি হয়ে যাবে। তো এই চিত্র আঁকার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখবো, একটা ইউলোথ্রিক্স আঁকছি, সেই ইউলোথ্রিক্সের মধ্যে প্রতিটা কোষই মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে, মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে, এবং প্রতিটা নিউক্লিয়াস হতে মানে প্রতিটা কোষ হতে 1 হতে 32টি জুসপোর তৈরি হতে পারে। অর্থাৎ যে কোষ হতে জুসপোরগুলো তৈরি হয় তাকে বলা হয় জুসপোরেঞ্জিয়াম। অর্থাৎ আমাদের এই কোষ বা এই কোষ, এই প্রত্যেকটা কোষকে বলা হয় জুসপোরেঞ্জিয়াম। এই প্রতিটা জুসপোরেঞ্জিয়াম হতে 1 হতে 32টি জুসপোর তৈরি হতে পারে। জুসপোরগুলো কিরকম? জুসপোর হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষকে আমরা বলি জুসপোর। তাহলে এর মধ্যে 4টা করে ফ্লাজেলা রয়ে গেছে, এই 4টা করে ফ্লাজেলা রয়ে গেছে, এবং এই জুসপোরগুলা পরবর্তীতে কোনো মাধ্যম পেলে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী অথবা জৈব বস্তু সেখানে বা মাটিতে পড়ে সেখানে কি হবে, অঙ্কুরিত হবে। আর অঙ্কুরিত হওয়ার সময় ফ্লাজেলাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, এবং এই জুসপোরের অঙ্কুরিত হওয়ার পর এটা প্রথমে উপরের দিকে একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রথমে একটি কোষ, পরে 2টি কোষ, এভাবে তৈরি হতে হতে একটা নতুন ফিলামেন্ট তৈরি করবে। ফিলামেন্ট মানে হচ্ছে একটা লম্বা সূত্রক তৈরি করবে। এই নতুন ফিলামেন্টই পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ একটা ইউলোথ্রিক্স গঠন করবে। এটা হচ্ছে আমাদের অজনজনন। তো অজনজননের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে অজনজনন হচ্ছে জুসপোর সৃষ্টির মাধ্যমে অজনজনন সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের জুসপোর সৃষ্টির মাধ্যমে কি হতে পারে, অজনজনন সৃষ্টি হতে পারে। এছাড়াও অ্যাপ্লানোস্পোর সৃষ্টির মাধ্যমেও অজনজনন ঘটতে পারে, তবে জুসপোর সৃষ্টির মাধ্যমে সাধারণত আমাদের অজনজননটা ঘটে থাকে। অ্যাপ্লানোস্পোর তেমন খুব কম, অ্যাপ্লানোস্পোরের ক্ষেত্রে খুব কমই অজনজনন ঘটে, তবে অ্যাপ্লানোস্পোরের মাধ্যমেও অজনজনন করতে পারে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্লানোস্পোরটা কি? যখন জুসপোর প্রতিকূল পরিবেশে অঙ্কুরিত হতে না পারে
তখন তার বাইরে একটা আবরণ সৃষ্টি হয়, অর্থাৎ বাইরে একটা প্রাচীর সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ অতিক্রম করে। যখন অনুকূল পরিবেশ ফিরে আসে তখন সেটি আবার অঙ্কুরিত হতে পারে। এই প্রক্রিয়াটা হচ্ছে কি অ্যাপ্লানোস্পোর, অর্থাৎ জুস্পোরের বাইরে প্রাচীর সৃষ্টি হওয়াটা কি বলা হয়? অ্যাপ্লানোস্পোর। তো অ্যাপ্লানোস্পোরের মাধ্যমেও ওরা কি করতে পারে? অজনজনন ঘটাতে পারে। জুস্পোরেঞ্জিয়াম, অর্থাৎ আমাদের প্রতিটা জুস্পোর যেখানে অবস্থান করে সেটাকে বলছি আমরা জুস্পোরেঞ্জিয়াম। জুস্পোরেঞ্জিয়াম হতে প্রতিটা জুস্পোরেঞ্জিয়াম হতে 1 হতে 32টি জুস্পোর সৃষ্টি হতে পারে। এবং জুস্পোর হচ্ছে দুই ধরনের। আমাদের যে জুস্পোরগুলো দেখি আমরা চিত্রের দিকে একটু দেখতে পারি, যেগুলো হচ্ছে জুস্পোর। এই জুস্পোরগুলা দুই ধরনের হয়। একটা হচ্ছে মাইক্রো জুস্পোর মানে ক্ষুদ্র জুস্পোর, আরেকটা হচ্ছে মেগা জুস্পোর অর্থাৎ আকারে বড় জুস্পোর। যখন একটা স্পোরেঞ্জিয়ামের মধ্যে মাইক্রো জুস্পোর অর্থাৎ ক্ষুদ্র জুস্পোর থাকে, তখন এখানে থাকতে পারে 8 হতে 32টি জুস্পোর। অর্থাৎ একটা স্পোরেঞ্জিয়ামের মধ্যে জুস্পোরগুলো যদি আকারে ছোট হয় তাহলে 8 থেকে 32টি অবস্থান করতে পারে, অর্থাৎ এর ভিতরে 8 থেকে 32টি জুস্পোর থাকতে পারে। আবার যদি জুস্পোরগুলো মেগা জুস্পোর হয়, অর্থাৎ আকারে বড় হয়, তখন এর ভিতরে থাকতে পারে 1 হতে 4টি জুস্পোর। অর্থাৎ প্রতিটি জুস্পোরেঞ্জিয়ামের মধ্যে যদি মাইক্রো হয় তাহলে 8 হতে 32টি, আর যদি মেগা হয় তাহলে 1 হতে 4টি জুস্পোর অবস্থান করতে পারে। আমরা তাহলে এভাবে আমরা যদি বর্ণনাটা ঢালুভাবে বর্ণনা করি, কিন্তু চিত্রটা হচ্ছে সুন্দরভাবে এঁকে উপস্থাপন করি, তাহলে আমরা এখান থেকে ফুল মার্ক পেতে পারি। এছাড়াও আমরা এখানে এই অধ্যায় রিলেটেড অর্থাৎ অজনজননের সাথে রিলেটেড কয়েকটা টপিকস নিয়ে একটু আলোচনা করব। একটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর, একটা হচ্ছে একানিটি বা হিপনোস্পোর, আর একটা হচ্ছে রেস্টিং স্পোর। এগুলি অনেক সময় 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আসতে পারে। তো আমরা প্রথমে আসি অ্যাপ্লানোস্পোর। আমরা একটু আগে আলোচনা করছি অ্যাপ্লানোস্পোর সম্পর্কে। অ্যাপ্লানোস্পোরটা হচ্ছে যখন জুস্পোর মানে হচ্ছে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হতে পারে, কিন্তু হচ্ছে যখন প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় বা প্রতিকূল পরিবেশে জুস্পোরগুলো অঙ্কুরিত হতে না পারে, তখন এর বাইরে এক ধরনের প্রাচীর সৃষ্টি করে। এই প্রাচীর সৃষ্টি হওয়াটাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। আবার দেখি একানিটি বা হিপনোস্পোর কি। যার নাম একানিটি তাকে আমরা হিপনোস্পোর বলতে পারি। একানিটি হচ্ছে, আমরা চিত্রের দিকে একটু তাকাই, যেমন এটা একটা জুস্পোরেঞ্জিয়াম বা এটা একটা জুস্পোরেঞ্জিয়াম। এই জুস্পোরেঞ্জিয়ামের মধ্যে যে প্রোটোপ্লাস্টটা আছে, সেই প্রোটোপ্লাস্টটা যদি মিউসিস না ঘটে অর্থাৎ জুস্পোর সৃষ্টি না করে, তখনও যদি কোনো কারণে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, তখন এর প্রোটোপ্লাস্টটা বাইরে একটা আবরণ সৃষ্টি করে, বাইরে একটা শক্ত আবরণ সৃষ্টি করে। এই আবরণ সৃষ্টি হওয়াটাকে বলা হয় একাইনিটি। এই আবরণ সৃষ্টি হওয়াটাকে বলা হয় একাইনিটি। আবারও বলছি, প্রতিটা জুস্পোরেঞ্জিয়াম মানে হচ্ছে জুস্পোর সৃষ্টি হওয়ার আগেই যদি এটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, তখন এর বাইরে একটা আবরণ সৃষ্টি করে। এই আবরণটাকে বলা হয় একাইনিটি বা হিপনোস্পোর। এই একাইনিটি আরেক নাম হচ্ছে হিপনোস্পোর। আবার আরেকটা জিনিস আসি আমরা, রেস্টিং স্পোর। রেস্টিং স্পোর হচ্ছে এই জুস্পোর অথবা আমাদের এই জুস্পোর অথবা এই জুস্পোরেঞ্জিয়াম, তারা যখন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, তখন তারা প্রাকৃতিক পরিবেশ হতে বিপুল পরিমাণ খাদ্য সঞ্চয় করে এর বাইরে একটা আবরণ সৃষ্টি করে। অর্থাৎ খাদ্য সঞ্চয় করে যখন আবরণটা সৃষ্টি করে এবং ওরা হচ্ছে প্রতিকূল পরিবেশ অতিক্রম করে এবং অনুকূল পরিবেশ ফিরে আসলে আবার অঙ্কুরিত হয়, তখন এই দশাটাকে বলা হয় রেস্টিং স্পোর, অর্থাৎ রেস্ট নেওয়া। অর্থাৎ খাদ্য সঞ্চয় করে সে নিজেকে প্রতিকূল পরিবেশ হতে বেঁচে থাকে, অর্থাৎ নিজেকে প্রতিকূল পরিবেশ হতে বাঁচিয়ে রাখে। এটাকে বলা হয় রেস্টিং স্পোর, অর্থাৎ খাদ্য সঞ্চয় এখানে মুখ্য বিষয়। তা আশা করি তোমাদের অজনজনন সম্পর্কে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তারপরে তোমাদের যদি এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই জানাবে। আমি আশা করি আমার মতো করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।